বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নববর্ষে নতুন বাংলাদেশের প্রত্যাশায় সবার অংশগ্রহণ বর্ণিল ড্রোন শোতে উঠে এলো জুলাই অভ্যুত্থানের খণ্ডচিত্র। কুয়েটে ৩৭ শিক্ষার্থীর সাময়িক বরখাস্ত, ফেব্রুয়ারিতে সংঘর্ষের জেরে রাতে সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত। খরার কারণে বিভিন্ন জেলায় বোরো আবাদ ব্যাহত, সেচে বাড়তি খরচের কারণে দিশেহারা কৃষক। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছে আমি শাজমিন হাসান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নতুন বাংলাদেশে বর্ষবরণের এবারের আয়োজন ছিল অন্যবারের চেয়ে ভিন্ন। ভয় ভীতি মুক্ত পরিবেশে বাধাহীন আনন্দে পয়লা বৈশাখ হয়ে ওঠে সব মানুষের। দেশীয় সাংস্কৃতিক অঙ্গনের পাশাপাশি ইসলামী সংস্কৃতি কর্মীরাও তুলে ধরে বাংলার ঐতিহ্য। দিনভর চর্চা হয় বাংলার সংস্কৃতি। নাচে গানে দিনভর এভাবে নববর্ষের আনন্দ উপভোগ করে পহেলা বৈশাখে আগতরা। নতুন বাংলাদেশে নতুন রূপে ধরা দেয় নতুন বছর। যুগ যুগ ধরে নববর্ষের শোভাযাত্রা চললেও এবারই প্রথম প্রায় সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়। অংশ নেয় ২৮টি নৃগোষ্ঠীর প্রতিনিধিরা। কোনো আতঙ্ক কিংবা সীমাবদ্ধতা নয়, নিরাপদে নির্দ্বিধায় সকাল থেকে রাত পর্যন্ত নিজস্ব সংস্কৃতিতে মিশে যায় সবাই। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঘুরে বেড়িয়েছেন পরিবার নিয়ে। বৈষম্য না থাকাতে সর্বস্তরের মানুষ উপভোগ করতেছে এটা, এবং সবাই এনজয় করছে, সবাই আসছে এখানে। আমরা বেশ এনজয় করেছি এখানে। দেশটা যেহেতু আবার নতুনভাবে গড়ে উঠেছে, উৎসবটা মনে হচ্ছে আজকে নতুন, মনে আমরা একটা নতুন দেশে চলে এসেছি। হ্যাঁ, সেফই তো, কোনো আতঙ্ক লাগতেছে না। কেবল বাংলা লোকজ সংস্কৃতি নিয়ে শোভাযাত্রা নয়, এবারই প্রথম নববর্ষের প্রথম দিন ধারণ করেছে দেশের ইসলামী সংস্কৃতিকেও। বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক জোট একত্রিত হয়ে র্যালি করে ঘুরে বেড়িয়েছে শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। এতদিন নানা কারণে আমরা এটা করতে পারি নাই, কিন্তু এবার থেকে নবযাত্রা শুরু হয়েছে। ইনশাআল্লাহ প্রত্যেক বছর জেলায় জেলায় পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় ছড়িয়ে পড়বে। আমরা চেষ্টা করছি এর মাধ্যমে বাংলাদেশের মূল সংস্কৃতি বাঙালি সংস্কৃতি এবং ইসলামী সংস্কৃতির সমন্বয় গঠন করা। সবার আনন্দের দিনে বাংলাদেশ ভুলে যায়নি নিপীড়িত ফিলিস্তিনিদের কথা। মুখে বৈশাখের ঐকতান আর হাতে ছিল জুলুমের প্রতিবাদ। আমরা আমাদের ভূমিকা পালন করতেছি, এইটাই হলো মূল কথা, আর কিছু না। আমরা আমাদের প্রতিবাদী ভূমিকা পালন করতেছি। আগামী বছরগুলোতেও এভাবে নববর্ষ যেন বাংলাদেশিদের সবার নববর্ষ হয়ে ওঠে, দূর হয় আগ্রাসনবাদী সকল সংস্কৃতি। সেই প্রত্যাশার কথাই জানালেন আগতরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নববর্ষ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউ হয়ে গেল ব্যতিক্রমী ড্রোন শো। এতে জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাইদের অকুতোভয় আত্মাহুতি, নারী জাগরণ, দেশীয় সংস্কৃতি ও ফিলিস্তিনের প্রতি সংহতি তুলে ধরা হয়। চীন দূতাবাসের কারিগরি সহায়তায় ২৬০০ ড্রোন ব্যবহার করে ১২টি মোটিফ ফুটিয়ে তোলা হয় শোতে, যা মুগ্ধ হয়ে দেখেছেন হাজার হাজার দর্শক। খাঁচা ভেঙে মুক্ত আকাশে উঠছে পায়রা, নানা রঙের আলোতে ফুটিয়ে তোলা হয়েছে এই অনন্য দৃশ্য। সংসদ ভবনের উচ্চতা ছাড়িয়ে আকাশে বর্ণিল আলোর এই আয়োজন ড্রোনের মাধ্যমে। ছাত্র জনতার আন্দোলনে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাইদ পানির বোতল হাতে মুগ্ধ, কিংবা ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা। সোমবার সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে লাখো দর্শক অবাক চোখে দেখেছেন এসব দৃশ্য। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এই আয়োজনে বিশেষ সহায়তা দিয়েছে চীনা দূতাবাস। ১৪ মিনিটের প্রদর্শনীতে ড্রোনের মাধ্যমে তুলে ধরা হয় ৭১ থেকে ২৪-এর গণ অভ্যুত্থানের চিত্র। আমাদের নতুন একটা স্বাধীনতার পর নতুন একটা বাংলা নববর্ষ সেলিব্রেট করাটা খুবই ভালো লাগছে। হ্যাঁ, ড্রোন শো অসাধারণ অসাধারণ। এটা আমি মনে হয় বাংলাদেশে প্রথম দেখলাম।
দর্শকদের আনন্দ বহুগুণ বাড়িয়েছে কনসার্টের আয়োজন, যার শুরু বান্দরবানের বেসিক গিটার লার্নিং স্কুলের পরিবেশনার মাধ্যমে। এরপর একে একে মঞ্চ মাতিয়ে তোলেন লোকশিল্পী ইসলাম উদ্দিন পালাকার, আরুজ আলী সহ এই সময়ের জনপ্রিয় তরুণ শিল্পীরা। কনসার্ট শেষ হয় অ্যাশেজ ব্যান্ডের গানের মধ্য দিয়ে। এত বড় কনসার্ট সংসদ ভবনের সামনে, এটা আজকে মানে এই প্রথম আমার দেখা। খুব আনন্দ করেছি, এই প্রথম আমার কনসার্ট দেখা, আর এত মানুষের ভিড়ে খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে কনসার্টটি হয়েছে। সব জাতিগোষ্ঠী নিয়েই এবারের নববর্ষ উদযাপন, জানালেন সংস্কৃতি উপদেষ্টা। আর এমন আয়োজনে অংশীদার হতে পেরে উচ্ছ্বসিত চীনের রাষ্ট্রদূত। চীন সব সময় বাংলাদেশের বন্ধু হয়ে পাশে থাকবে। বাংলা নববর্ষে সহযোগিতা করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। সবাইকে শুভ নববর্ষ। নববর্ষে সব জাতিগোষ্ঠীর অংশগ্রহণ খেয়াল করেন, তাহলে আপনারা বুঝবেন যে আমাদের এখানে একটা কালচারাল প্যারাডাইম শিফট হচ্ছে, এবং এটার মূল লক্ষ্যটা কি? মূল লক্ষ্য একটা বাংলাদেশ। কনসার্ট ও ড্রোন শো ঘিরে নানা বয়সী মানুষের ঢল নামে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। আনন্দ উচ্ছ্বাসে পুরো আয়োজন উপভোগ করেন সবাই। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের নানা প্রান্তের ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠীর সংস্কৃতির প্রতিফলন ঘটেছে এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায়, যা রঙিন করে তুলেছে নতুন বছরের পথ চলা। জাতিগত ভেদাভেদ ভুলে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ করার অঙ্গীকার সবার। নববর্ষের এবারের আনন্দ ঘন মুহূর্তে সামিল হয়েছিলেন বিশ্বের নানা প্রান্তের মানুষ। গানের তালে তালে আনন্দ শোভাযাত্রায় চলছে নাচ। পাহাড়ি, বাঙালি, অঞ্চল, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একাকার। প্রথমবারের মতো এবারের বর্ষবরণ আয়োজনে অংশ নিয়েছে দেশের নানা প্রান্ত থেকে আসা ২৮টি জাতিগোষ্ঠী। পোশাক ও পরিবেশনায় তারা তুলে ধরেছে নিজ নিজ সংস্কৃতি। পাহাড় থেকে সমতল, প্রত্যেকে দিয়েছে শান্তির বার্তা। আজকে হচ্ছে আমাদের বিশি কাতাল, তার মানে ত্রিপুরা ভাষায় বিতি কাতাল হচ্ছে নতুন বছর। তো আমরা রাঙামাটি থেকে আসছি অদূর, আপনাদের ঢাকায় এই আসলে প্রথম বোধ আমার জানা মতে এত সুন্দর মনোরুগ্ধকর একটা যে পরিবেশ, যে র্যালি হবে, সেটা নিয়ে আমরা খুবই আনন্দিত। শিল্পীরা বলছেন, এমন আয়োজন দেশের সকল শ্রেণী জাতির মানুষকে একই মেলবন্ধনে আবদ্ধ করছে। আরো অনেক আগে হওয়া দরকার ছিল এবং আরো অনেক বেশি করে হতে হবে, যেন আমাদের আলাদা করে বলতে না হয় যে বাংলাদেশের সব মানুষ একসঙ্গে হাঁটছে বাংলাদেশের মানুষ হিসেবে। নববর্ষের আয়োজন দেখতে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে হাজির হন অনেকেই। তাদের সঙ্গে আনন্দে সামিল হন বাংলাদেশিরাও। শুভ নববর্ষ for Bangladesh. I wish that it becomes this beautiful secular country which it is intended to be. From Europe, from Greece, okay? So it's really nice to be here and I'm enjoying a lot. Well, it's my first time in Bangladesh and I'm really happy that I came during Bengali New Year. It's a really interesting celebration. এমন আনন্দমুখর পরিবেশকে নির্বিঘ্ন রাখতে সতর্ক অবস্থানে ছিল পুলিশও। আমাদের নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে আমরা যেটা চাচ্ছি যে এটা যেন স্বতঃস্ফূর্ত থাকে, আনন্দময় থাকে। আমাদের আবার অবস্থান যেন এরকম না হয় যে মানুষের মধ্যে একটা ভীতির ভাব তৈরি হয়। তো এটা আমরা এনশিওর করার চেষ্টা করছি। স্বৈরাচার পতনের মধ্য দিয়ে যে ঐক্যতা তৈরি হয়েছে তা অব্যাহত থাকুক যুগের পর যুগ, এমনটাই প্রত্যাশা সারা বাংলাদেশে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শহরে গ্রামীণ মেলা। বাংলা একাডেমি প্রাঙ্গণে বৈশাখী মেলার আয়োজনে ঐতিহ্যের দেখা পান দর্শনার্থীরা। বিশেষ করে শিশুদের উপভোগের বড় জায়গা হয়ে উঠেছে এই মেলা। নববর্ষ ঘিরে এর আয়োজন হলেও জুলাই আন্দোলনেও যেন উপজীব্য হয়ে উঠেছে নানা পণ্যের নকশায়। শৈশব এখনো রঙিন। বৈশাখী মেলায় বাঁশি কেনা আর সেটা বাজানোতেই যেন সব আনন্দ। গালে কেউ এঁকে দিয়েছে নববর্ষের শুভেচ্ছা বার্তাও।
বাংলা একাডেমি প্রাঙ্গণে এই আয়োজন শহুরে সংস্কৃতির মাঝেও হারাতে দেয় না গ্রামীণ ঐতিহ্যকে। পণ্যের পসরায়ও ভিন্নতা মিলছে শতরঞ্জি, শীতলপাটি আর বাঁশ, বেত ও কাঠের তৈরি নানা পণ্য। রয়েছে নকশি কাঁথা, জামদানি শাড়ি, বাটিকের পোশাক। বাচ্চাদের নিয়ে আসছি বিভিন্ন ধরনের আরও কারুশিল্পের জিনিসগুলো দেখছে। সো এগুলো যেমন ওদেরকেও যেমন উৎসাহিত করে যে বাংলাদেশের ঐতিহ্যটা কী এবং বৈশাখের মর্মটা কী। বাংলা একাডেমির বই মেলাতেও আমি দেখতে পাচ্ছি প্রাণের উচ্ছ্বাস। বিক্রেতাদের অনেকেই নিজেদের পণ্য নিয়ে এসেছেন। পাটের তৈরি ব্যাগে জুলাই শহীদদের ছবিতে নতুনত্ব আনার চেষ্টা করেছেন কেউ কেউ। স্টলে আছে শতরঞ্জি, রানার সেট, বাস্কেট। আমি ট্যানারি থেকে কাঁচামাল হিসেবে চামড়া সংগ্রহ করি আর আমার ফ্যাক্টরিতে ফিনিশ গুডটা শুধু হয়। মেলার উদ্বোধনে অন্যায় অবিচার অবসানের বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান শিল্প উপদেষ্টা। সংস্কৃতি উপদেষ্টা বলেন, সবার মাঝে দেশপ্রেম থাকলে ঐক্যে ফাটল ধরবে না। বাংলাদেশ সবার, বাঙালি, চাকমা, মারমা, গারো আর যারা যারা আছে সবার, এবং আমরা যখন সবাই মিলে একটা বাংলাদেশের স্বপ্ন দেখব, তখন দেখবেন যে আমাদের মধ্যে বিভেদ বা ফাটল তৈরি করার সুযোগ কম হবে। এই উৎসব সমস্ত ঘরে ঘরে পৌঁছে দিতে চাই অন্যায় অবিচারের অবসানের একটা বার্তা হিসেবে। দেশীয় শিল্পের বিকাশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর উদ্যোক্তাদের সরকার ঋণ দেবে বলেও জানান শিল্প উপদেষ্টা। বাংলা একাডেমির প্রাঙ্গণে বৈশাখী মেলা চলবে 7 দিন, শেষ হবে রোববার। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্ষবরণ উপলক্ষে রাজধানীর গুলশানে দিনভর ছিল নানা আয়োজন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ঢল নামে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে। এছাড়া 5 তারকা হোটেলেও আয়োজন ছিল বাঙালিয়ানার ছাপ। বর্ষবরণের জমজমাট আয়োজন ছিল গুলশানেও। ভিড় করেন নানা বয়সের ও পেশার মানুষ। একদিকে চলছে গান বাজনা, আরেকদিকে রঙিন পোশাক পরা মানুষেরা ব্যস্ত ছবি তোলায়। দাঁড়াচ্ছে সবাই সবার আনন্দটাকে আমরা ছড়িয়ে দিতে চাই, যার কোনো সোশ্যাল মিডিয়াতে আমরা সেটা প্রচার করি। আমরা রেডি হয়ে বের হই তো মূলত ছবি তোলার জন্যই। আমরা 2 বোনই একসাথে ঘোরাফেরা করি, তো আমার কাছে ছবি তোলাটা ইম্পর্টেন্স। এমন রঙিন উৎসব দেখে মুগ্ধ ভিনদেশের কূটনীতিকেরা। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে বর্ষবরণের অনুষ্ঠান উপভোগ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতেরা। So many people. It's a wonderful way to start the new year. Big, loud and very, very colourful. This is like a different energy. It's really nice. মনোমুগ্ধকর পরিবেশনা ছিল বিভিন্ন ব্যান্ডের। তাদের কণ্ঠে বৈশাখের পাশাপাশি ছিল দেশাত্মবোধক ও মুক্তির গান। বর্ষবরণের বর্ণিল আয়োজন ছিল 5 তারকা হোটেলগুলোতেও। মুগ্ধতা ছড়ায় নগরবাসীর মাঝে। যে খাবারগুলো আপনি বাইরে খাচ্ছেন, ফুচকা, চটপটি, পিঠা, কাঁচা আমের জুস, ফালুদা, সেই খাবারগুলো নিয়েই কিন্তু আমাদের এই আয়োজনগুলো করা হয়েছে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের ডিসিএলে নববর্ষ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুরের ঘটনায় আটক 5 জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। মামলা না হয় তাদের ছেড়ে দেওয়া হয় সোমবার। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানিয়েছে, মঞ্চ ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসন কিংবা আয়োজক কেউই কোনো মামলা বা অভিযোগ করেনি। তবে ছেড়ে দেওয়ার আগে আটককৃতদের কাছ থেকে মুচলেখা নেওয়া হয়। এই ঘটনায় তদন্ত চলমান আছে বলেও জানিয়েছে পুলিশ। নিরাপত্তাজনিত কারণে ভাঙচুরের ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়। 1978 সাল থেকে ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠান হয়ে আসছে। আলোচনা ও ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ সহ সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে সোমবার সন্ধ্যায় দেশে ফিরে শাহজালাল বিমানবন্দরে এ মন্তব্য করেন তিনি। বিমানবন্দরে দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এবারের বৈশাখ অতীতের জঞ্জাল সরিয়ে এক নতুন বাংলাদেশ তৈরি করবে। গেল 6 এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম। 2015 সালে কারাবন্দী অবস্থায় বিএনপি মহাসচিবের ক্যারোটিড ধমনীতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। প্রতি বছরই তাকে পরীক্ষার জন্য সেখানে যেতে হয়।
একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমরা এটা আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। স্যার, নির্বাচনের সময় নিয়ে ডিসেম্বর থেকে জুন শিফটিং হচ্ছে, এই সমস্যার সমাধান। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের ১০১তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারি রাজনীতি বন্ধের দাবিতে ক্যাম্পাসে দুই পক্ষের সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া সিন্ডিকেট সভায় আগামী ৪ মে কুয়েটের শিক্ষা কার্যক্রম শুরু এবং ২ মে থেকে হল খুলে দেওয়ার ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে। হল খুলে দেওয়ার দাবিতে রোববার থেকে ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা। ক্যাম্পাসে সংঘর্ষের পর ২৫ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ করে ছাত্রদের হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিরূপ আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন জেলায় বড় আবাদ ব্যাহত হচ্ছে। এতে ফসল ভিন্ন রোগ বালায় আক্রান্ত হচ্ছে। খরার কারণে অতিরিক্ত সেচের ব্যবস্থা সহ বাড়তি উৎপাদন খরচে চাপের মুখে কৃষক। খরায় শুকিয়ে যাচ্ছে ক্ষেত। ধান উৎপাদনের অন্যতম জেলা নওগাঁয় বড় আবাদ পড়েছে হুমকির মুখে। অনেক এলাকায় নেমে গেছে পানির স্তর, এতে বেড়েছে সেচের খরচ। বাড়তি খরচ দিয়ে ধান উৎপাদন করে কতটুকু লাভ হবে তা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। এটা এখন বেশি লাগতেছে খরার কারণে, এতে আমাদের খরচের হারটা বেড়ে যাচ্ছে। বিগত দিনে আমরা ১৫০০ টাকা বিঘা সিঁচেছিলাম, হয়তো এবার ২০০০ টাকা বিঘা লাগাইতে পারে। ফরিদপুরেও বড় উৎপাদন ক্ষতিগ্রস্ত খরার মুখে। তাপপ্রবাহের কারণে হলুদ রং ধারণ করেছে ধানের গাছ, বেড়েছে চিটা হওয়ার আশঙ্কা। ধানের নিয়মিত পানি দেওয়া লাগতেছে, ঘন ঘন পানি দেওয়া লাগতেছে। পানি নিয়ম মতো না দিলে পরে ধানের চিটে পড়ে যাবে বেশি বেশি। ওষুধ যখন দেবো, প্রতিদিন পানি যখন দেবো, খরচ তো বাড়তি হবে, তাই আমরা তো লসে পড়ে যাচ্ছি। মেহেরপুরে তাপমাত্রা থেকে ধান রক্ষা করতে একদিন পর পর সেচ দিচ্ছেন কৃষকরা। এতে উৎপাদন খরচ বেড়েছে তাদের। তাপমাত্রার কারণে ধান নষ্ট হওয়ারও আশঙ্কা দেখছেন তারা। লিয়ারে পানি পাইছে না, এই পানি এখন পানি উঠতে দেরি হয়েছে, ধান সময়তে পানি পাইছে, সময়তে পাইছে না। সুন্দর রোদের কারণে মাটি শুকিয়ে যাচ্ছে, আমাদের একদিন পর পর সেচ দেওয়া লাগছে। আমাদের যদি তাপমাত্রা যদি ২-১ ডিগ্রি বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা চাষিদেরকে মাঠে পানি ধরে রাখার পরামর্শ দিচ্ছি এবং এই ব্যাপারে আমরা উপজেলা কৃষি অফিসারদের নির্দেশনা দিয়েছি, তারা যেন মাঠে প্রচারণা চালায় এবং কৃষককে এই ব্যাপারে পরামর্শ দেয়। লক্ষ্মীপুরে জমিতে সেচ দিয়েও কুলিয়ে উঠতে পারছেন না কৃষক। ধানে দেখা দিয়েছে বিভিন্ন রোগবালাই। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে জানাবেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, খরার কারণে কি ধরনের প্রভাব পড়েছে এবং কৃষকরা কিভাবে মোকাবেলা করছেন এই সংকট? ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতবাড়ির একটি বিলে রয়েছি। আমি এখানে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে খরার প্রভাবের কারণে এখানে কিন্তু কৃষকদের ক্ষতি হচ্ছে, ধান ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা। আমরা এখানে এসে কৃষকদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে খরার কারণে তাদের বেশি পরিমাণ সেচ দিতে হচ্ছে, পাশাপাশি খরার কারণে কিন্তু যে বিদ্যুতের সংকট সৃষ্টি হয়েছে, যার কারণে তারা এখানে মাঠের যে ধানগুলো আছে সেই ধানগুলোতে সেচ তারা পরিচালনা করতে পারছেন না। পাশাপাশি এই সেচের কারণে বা পানির কারণে কিন্তু এখানে ধানের গাছগুলো, ধানের ক্ষেত রোগ বালাইয়ে আক্রান্ত হচ্ছে, বিশেষ করে মাজরা পোকা সহ অন্যান্য রোগের কিন্তু বালাই এখানে দেখা গেছে। আমরা এখানে এসে দেখেছি যে মাঠগুলোতে যে ধান যে আবাদ হয়েছে সে আবাদগুলো কিন্তু কিছু কিছু ক্ষেতে কিন্তু শুকিয়ে যাচ্ছে পানির অভাবে, অর্থাৎ সেচ ঠিক মতো সেচ দিতে না পারার কারণে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা কৃষকের সাথে কথা বলেছি যে এবছর কিন্তু বৃষ্টিপাত হয়নি এখন পর্যন্ত। গত কয়েকদিন আগে লালমনিরহাটে সামান্য পরিমাণ বৃষ্টি হয়েছে, যার কারণে এখানে কিন্তু খরার দেখা দিয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে সকালবেলা কিছুটা ঠান্ডা থাকলেও কিন্তু দুপুর গড়িয়ে গেলেও কিন্তু প্রচুর তাপমাত্রার সৃষ্টি হয়। গত কয়েক বছরের তুলনায় কিন্তু লালমনিরহাটে বেশি তাপমাত্রা বিরাজ করছে, যার কারণে
কিন্তু পানির কিন্তু পানি দিয়েও খেতে কিন্তু পানি ধারণ করতে পারছেন না কৃষকরা। পাশাপাশি বিদ্যুতের যে সংকট রয়েছে, সংকটের কারণেও কিন্তু তারা পানি দিতে পারছেন না। তো সব মিলে আমরা দেখেছি যে লালমনিরহাটের মাঠগুলোতে শুকনো শুকনো অবস্থায় রয়েছে, তারা খেতে ঠিক মতো পানি দিচ্ছেন। আমরা একজন কৃষকের সাথে কথা বলতে চাই, আমরা এখানে এসে দেখেছি একজন কৃষক এখানে রয়েছে, আমরা একটু কথা বলতে চাই তার সাথে যে আসলে আপনি খরার কারণে কি কি সমস্যায় ভুগছেন? খরার কারণে আমি এই যে আগে সকালবেলা আমি খেতে সকালবেলা আসি আগে এত কুয়াশা দেখি নেই, এখন প্রচুর পরিমাণ কুয়াশা। এই কুয়াশার কারণে অনেক পোকাবালাই বেড়ে যাচ্ছে, ওষুধপাতি দিতে অনেক কষ্ট হয়। 10টা-11টাতে আগে রোদ হইতো না, এখন প্রচুর রোদ হয়ে যায়, আবহাওয়া খুব চড়া, রোদ্রে থাকা যায় না, অনেক জমিতে পানি থাকে না। আপনারা শুনলেন যে একজন কৃষকের কথা, তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছেন যে খরার কারণে কিন্তু এই ধানের ক্ষেতগুলো নষ্ট হচ্ছে, পাশাপাশি পানি সেচ বিদ্যুতের সংকটের কারণে কিন্তু তারা পানি দিতে পারছেন না। তো সব মিলে লালমনিরহাটের এই খরার প্রভাবে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তারা শঙ্কায় রয়েছেন যে এই আবাদ কি সঠিক এবং সুস্থভাবে তুলতে পারবে কিনা, এটা নিয়ে তাদের মধ্যে সংকট বিরাজ করছে। জি ধন্যবাদ। আমরা এখন চলে যাব আছি ফরিদপুর, এবং ফরিদপুর থেকে জানাবেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদুর, সেচের বাড়তি খরচের কারণে দুশ্চিন্তায় কৃষক, এই বিষয়ে কৃষি অধিদপ্তরের কোনো সহায়তা মিলছে কিনা? গত 1 মাস যাবৎ ফরিদপুরের অঞ্চলেও তাপদাহ যে অব্যাহত আছে, এই তাপদাহর কারণে ফরিদপুরের বিভিন্ন বড় মৌসুমের যে ধানের আবাদ, সেই ধানের আবাদে কিছুটা ব্যাঘাত ঘটেছে। ফরিদপুর জেলার 9টি উপজেলার বেশ কিছু উপজেলাতে যারা একটু আগাম ধান রোপণ করেছে, এই বোরো ধানের সেই ধান ক্ষেতগুলোতে যেখানে শীষ অর্থাৎ ফুল বের হয়েছে, সেখানে পরাগায়নের সমস্যা হচ্ছে বলে চাষিরা বলেছেন। আর পাশাপাশি যে ক্ষেতগুলোতে সবুজ ধান হয়েছিল, সেখানে তীব্র তাপদাহের কারণে নিয়মিত পানি দিতে হচ্ছে, পানি সেচ না দেওয়ার কারণেও অনেক জমিতে যে ধান গাছ সেগুলো শুকিয়ে যাওয়ার সমস্যায় পড়ছে কৃষকরা। আর বাড়তি এই সেচ দেওয়ার কারণে প্রায় বিঘা প্রতি 2000 থেকে 3000 টাকা বাড়তি খরচ হচ্ছে। তেলের ডিজেল ক্রয় করতে হচ্ছে, কোথাও বিদ্যুতের ঘাটতি থাকার কারণে বিদ্যুৎ বিল বেশি আসছে, যেখানে আবার কোনো সময় সেখানে বিদ্যুৎ না থাকার কারণে তাদের সেচ দিতেও সমস্যা হচ্ছে। আর যেটা বলছিলেন যে ফরিদপুর কৃষি বিভাগ সাথে কথা হয়েছে, কৃষি বিভাগ বলছেন যে আমাদের অঞ্চলগুলোতে এখনো পর্যন্ত কিছু কিছু অঞ্চলে ধানের শীষ বের হয়েছে, যে অঞ্চল সেই অঞ্চলগুলোতে হয়তো সমস্যা হবে। আর বাকি যে অঞ্চলগুলো আছে যেখানে ধান লাগানো প্রায় 1 মাস অতিবাহিত হয়েছে, সেই জমিগুলোতে হয়তো ধানের শীষ না বের হলেও এই নিয়মিত পানি দিতে হবে, পানি দেওয়ার না দিলে হয়তো তারা ক্ষতির সম্মুখীন হবে। পাশাপাশি এখনো পর্যন্ত কৃষি বিভাগের পক্ষ থেকে এই অতিরিক্ত তাপদাহের কারণে তাদের যে বাড়তি সেচের প্রয়োজন হচ্ছে, সে বিষয়ে তারা কোনো ভর্তুকির বিষয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি বা ভর্তুকি দেওয়া সম্ভব হয়নি বলে আমরা খোঁজ নিয়ে কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকরা বলেছেন যে হঠাৎ করে এই তীব্র তাপদাহ যদি এভাবে আরও চলতে থাকে, তাহলে তাদের এই ধান পরাগায়নের সমস্যা হবে এবং ধানের চিটা হতে পারে, ধানের গাছ মরে যেতে পারে, যে কারণে তারা নিয়মিতই সেচের মাধ্যমে তাদেরকে জমিতে পানি দিতে হচ্ছে এবং পানি দিয়ে তারা ধান গাছগুলোকে সতেজ রাখার চেষ্টা করছে। আমি বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলার ধান ক্ষেতগুলোকে দেখেছি যে যেখানে কৃষকরা নিয়মিত সেচের ব্যবস্থা করে রাখছে। যদিও গত 2 দিন আগে কালবৈশাখীর একটু আভাস মনে হয়েছিল, কোন কোন অঞ্চলে একটু বৃষ্টি হয়েছিল, কিন্তু এই বৃষ্টির পরিমাণটা তেমন না যে যেখানে এই তাপদাহের কারণে তাদের পানি ঘাটতির পূরণ হবে, যার কারণে নিয়মিতই কৃষক এই বোরো ধানের আবাদ করতে গিয়ে তারা প্রায় অতিরিক্ত সেচ দিচ্ছে। জেলার কৃষি তথ্য অনুযায়ী জেলায় এই বছর 24,180 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এখন বিভিন্ন অঞ্চলে ধানের শীষ বের হচ্ছে, কিছু অঞ্চলে কিছু জায়গাতে ধানের সবুজ পাতাকুড়ি বের হয়েছে, তারা পরিচর্যা করছে, কিন্তু তীব্র তাপদাহ অব্যাহত থাকলে হয়তো এর
প্রভাবটা বেশি পড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি কৃষি বিভাগ পরামর্শ দিয়েছেন যেহেতু তাপদাহ সে কারণে নিয়মিত সেচ দিতে হবে, পাশাপাশি অন্যান্য পরিচর্যা অব্যাহত রাখতে হবে। তবে আশা করা যাচ্ছে যে এই তাপদাহ শীঘ্রই কমে যাচ্ছে, চৈত্র মাস চলে গেছে, যে কারণে এখন বৃষ্টি হলে এই সমস্যাটা লাঘব হবে বলেও কৃষি বিভাগ আশা করছে। এই ছিল ফরিদপুরে বোরো আবাদের তীব্র তাপদাহের কারণে প্রভাবের সর্বশেষ অবস্থা। বিরূপ আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে বোরো আবাদ এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। অনাবৃষ্টি আর তীব্র খরার নাটোরে শুকিয়ে চৌচির খালবিল জলাশয়, ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে নিচে। এ অবস্থায় বোরো ধানে সেচ দেওয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গভীর গর্ত করে সেচ যন্ত্র বসেও পানি তুলতে পারছেন না কৃষকরা। এতে ফসলের উৎপাদন নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। গ্রীষ্মের তাপদাহে খালবিল জলাশয় কোথাও নেই পানি, খরায় পানির স্তরও নেমে গেছে। এতে গভীর নলকূপে পানি না আসায় খেতে সেচ দিতে পারছেন না নাটোরের কৃষকরা। এ অবস্থায় ধান, ভুট্টা, সবজি সহ বেশিরভাগ ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। কৃষি বিভাগের হিসাবে জেলার নলডাঙ্গা উপজেলায় 1600 সেচ যন্ত্র রয়েছে। এর মধ্যে প্রায় 80 ভাগেই উঠছে না পানি। একই চিত্র জেলার প্রায় সব এলাকাতে। আর এ নিয়ে নাটোর থেকে আরো জানাতে সহকর্মী বাপ্পি লেহারি। বাপ্পি, চাষাবাদে পানির সংকট দূর করতে কি ধরনের সহায়তা আশা করছেন চাষিরা? এখন কিন্তু যে রবি মৌসুম চলছে, এই রবি মৌসুম নাটোরে প্রায় 1,60,000 হেক্টর জমিতে কিন্তু এই ফসলের আবাদ হয়েছে। কিন্তু আসলে এই আবাদ নিয়ে এখন কৃষকেরা সবচেয়ে বড় সমস্যা পড়ছে, যেটা হচ্ছে পানি সমস্যা। আসলে প্রচণ্ড খরার কারণে আসলে তারা জমিতে আসলে কোনো ফসলটাই সঠিকভাবে করতে পারছেন না। তবে কৃষি বিভাগ বলছে যে আবহাওয়ার যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি আগামী হয়তো 1 সপ্তাহের মধ্যে বৃষ্টি নামার সম্ভাবনা তারা জানছেন যে বৃষ্টি নামবে। তাদের বৃষ্টি নামলে হয়তো কৃষকদের সমস্যা অনেকটা এই উত্তরণ হবে। তবে এখন পর্যন্ত যে জমিতে যে বিশেষ করে ধান, পাট, ভুট্টা যেগুলো রয়েছে, এই ফসলগুলোতে কিন্তু আসলে কৃষকদের লোকসান একটু বেশি হচ্ছে। কারণ এখন যে শ্যালো দিয়ে পানি তুলতে গিয়ে আসলে তারা কিন্তু আসলে পানিটা তুলতে পারছে না, কারণ পানির স্তর এতটাই নিচে নেমে গেছে, যার কারণে কিন্তু আসলে জমিতে 5 থেকে 7 ফিট গর্ত করে যারা শ্যালো মেশিন বসিয়েছে তারাও কিন্তু আসলে সঠিকভাবে সেই শ্যালোতে পানি তুলতে পারছে না, কারণ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে। আরেকটি বিষয় যে আসলে যে অনেক কৃষকই কিন্তু আসলে এই ভূগর্ভস্থ পানির অপেক্ষায় রয়েছে। তারা চেষ্টা করছে যে জমিতে এইভাবে পানি দেওয়া, মোটরের উপর বেশি প্রেশার দেওয়ার কারণে কিন্তু আসলে তাদের অনেক মোটর কিন্তু আসলে নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে মোটরের কয়েল পুড়ে যাচ্ছে। সেক্ষেত্রে আসলে তাদের আরো বড় একটা লোকসান হচ্ছে, কারণ তাদের এই মোটরটি রিপেয়ার করতে গেলে সেখানে দেখা যাচ্ছে অতিরিক্ত 3 থেকে 4 হাজার টাকা কোনো ক্ষেত্রে তাদের খরচটা হচ্ছে। সব মিলিয়ে কৃষকেরা যে পরিস্থিতি চলছে, যে কৃষকেরা আসলে এখন প্রচন্ড খরার কারণে বড় সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর এই বিষয়টা নিয়ে আমি কিন্তু আসলে যে বিএডিসি সেচ বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে সরকারি যে সেচগুলো রয়েছে সেই সেচগুলো থেকে তারা এখন পর্যন্ত পানি সরবরাহ করছে। আর যে এলাকায় যে বিএডিসি সরকারি সেচগুলো নেই, সেই সেচগুলো এলাকায় কৃষকরা কিছুটা কষ্টে রয়েছে, তাদের কারণে আসলে পানি সরবরাহ তারা করতে পারছে না। তাদেরকে বাইরে থেকে পানি কিনে নিয়ে কিন্তু আসলে তাদের ফসলে দিতে হচ্ছে। এখন পর্যন্ত যে বিএডিসি সেচগুলো রয়েছে, এই সেচগুলোতেও কিন্তু আসলে যদি এই খরাটা এইভাবে চলতে থাকে তাহলে কিন্তু আসলে তারাও আসলে পানি সমস্যা পড়বে। সেই হিসেবে আসলে কৃষকেরাও কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হবেন। তো এই একমাত্র ভরসা এখনকার যে উপর বৃষ্টি, যে বৃষ্টিটা, এই বৃষ্টিটা যদি না হয় তাহলে এখানকার আর কিন্তু আসলে ফসলে অনেক ক্ষতি হবে। এর বাইরে কিন্তু আসলে যে উপর বৃষ্টি এবং পানি সংকটের কারণে কিন্তু বিশেষ করে সবজি যেগুলো রয়েছে জমিতে, এই সবজিগুলো কিন্তু পোকার আক্রমণ সহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, যার কারণে এই সবজিগুলোতেও কিন্তু আসলে তাদের কৃষকরা আসলে লোকসানের মুখে পড়বেন বলে আমাদের এখানকার কৃষকরা জানিয়েছেন। পানির অভাবে ফসলে কি ধরনের প্রভাব পড়তে পারে? এই মুহূর্তে আসলে পানির অভাবে ফসলের যে পাটটা আসলে সঠিকভাবে তারা মানে পাটের গড়নটা উঠবে না, আসলে বড় হবে না বলে কৃষকরা বলছে। আর ভুট্টাতে যেটা রয়েছে, সেই ভুট্টাতে আসলে ফলটা যে দানা, ভুট্টার যে দানাটা, সেই দানাটা অনেকটা ছোট হবে এবং এই দানাটা আসলে পরিপুক্ত হবে না বলে এখানকার কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। তাই এছাড়াও যে অন্যান্য যে ফসলগুলো রয়েছে, ধানে কিন্তু আসলে চিটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে এখানকার কৃষকদের সাথে কথা বলে আমরা জানতে পারছি। আসলে সব মিলিয়ে এখন যে পরিমাণে খরা
খরা চলছে, নাটোরে যে তাপমাত্রা এবং যে পরিমাণে পানির চাহিদা রয়েছে ফসলের জন্য, সেই ফসল চাহিদা মতো পানি দিতে না পারলে আসলে কৃষকেরা সবগুলো ফসলেই এই ক্ষতিগ্রস্ত হবেন বলে আমরা কৃষি বিভাগ সূত্রে যেরকম জানতে পেরেছি এবং কৃষকদের সাথে আমরা কথা বলে সেটা জানতে পেরেছি। আসলে এখন একমাত্র প্রয়োজন আসলে কৃষকদের পানি, এই পানিটা যদি এখন সঠিকভাবে দিতে না পারে এই সকল ফসল, সবজি জাতীয় বা যে ফসল রয়েছে সব ফসলে আসলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন বলে আমাদেরকে মানে জানিয়েছেন কৃষকরা। বাপিল, এই উৎপাদন খরচের কারণে ফসলের দাম তো বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, কতটুকু? আসলে এইটা সবচেয়ে বড় সমস্যা যে এই বর্তমানে যে ফসলগুলো আবাদ হচ্ছে এই ফসলগুলো যদি সঠিক পরিমাণে আবাদ করতে না পারে, যা অতিরিক্ত পানি খরচ করে, টাকা খরচ করে পানি দিয়ে যদি ফসলগুলো করে, তাহলে আসলে প্রতিটা ফসলের দাম কিন্তু সেটা দ্বিগুণ হয়ে যায় বলে আমরা এখানকার মানে আশা মানে কৃষকরা আশা করতেছে যে এখানকার ফসল কিন্তু আসলে যে পরিমাণে খরচ হচ্ছে সেই পরিমাণে খরচ দিয়ে যদি আমরা ফসল বাজারে তুলি সেক্ষেত্রে আমাদের খরচ যেমন দ্বিগুণ হবে, বাজারে গেলে আমাদের দামটা দ্বিগুণ হবে। এতে আসলে কৃষকেরা মনে করছে যে এই যদি এত খরচ করে তারা জমি থেকে ফসল তুলে নিয়ে বাজারে যদি বিক্রি করতে না পারে সঠিকভাবে, তাহলে কৃষকরা কিন্তু আরো বড় ধরনের একটা লোকসানে পড়বে। আসলে প্রচন্ড খরার কারণে যে পরিমাণে ক্ষতি আসলে কৃষকদের হয়ে গেছে, সেই ক্ষতি পুষিয়ে দিতে গেলে তাদের কিন্তু আসলে দামটা মানে খরচের সাথে তার হিসেব মিলে দামটা কিন্তু অধিক দামে আসলে বিক্রি করতে হবে। যদি অধিক দামে বিক্রি করতে না পারে তাহলে কৃষকদের লোকসান হবে বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। কৃষি কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা বা তারা কি বলছেন? হ্যাঁ, আসলে কৃষি কর্মকর্তাদের সাথে আমি যখন কথা বলেছিলাম তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসলে বিএডিসির যে সেচ প্রকল্প রয়েছে বা সরকারি বরেন্দ্রের যে সেচ প্রকল্পগুলো রয়েছে সেই সেচ প্রকল্পগুলো এখনো কিন্তু চালু আছে, যাতে সরকারের আন্ডারে যে সেচ প্রকল্প সেই প্রকল্প দিয়ে তারা কিন্তু আসলে কৃষকদের পানি সরবরাহ করছে। আর যেই সব অঞ্চলে আসলে যে সরকারি সেই বিএডিসি সেচ প্রকল্পগুলো নেই সেই এলাকায় কৃষকরা কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে এখানকার কৃষি কর্মকর্তা জানিয়েছে। তারা কিন্তু আসলে কৃষকদের বলছে যে আপনারা কীটনাশক ব্যবহার করেন এবং জৈব সার বা জৈব যে ইয়েগুলো আছে সেগুলো ব্যবহার করেন, তাহলে কি অনেকটা আপনাদের আসলে খরচটা কমে যাবে। আর এর বাইরেও কিন্তু আসলে যে আগামী এক সপ্তাহের মধ্যে নাটোরের মধ্যে ভারী একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে কৃষি বিভাগের পক্ষ থেকেও কিন্তু জানানো হয়েছে। সেই ভারী বৃষ্টিটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু আসলে কৃষকদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো সব কিন্তু উত্তরণ হয়ে যাবে। সেক্ষেত্রে আসলে কৃষকরা আর কোনো ক্ষতির মুখে পড়বে না নতুন করে, যার ফলে কৃষকরা যে ফসলটা এখন পর্যন্ত হয়েছে ফসলের সবগুলোতেই শুরুতে এখন পর্যন্ত ফলনের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনা হিসেবে কৃষকরা আসলে লোকসানে পড়বে না। তারা লাভ না করতে পারলেও দামটা আসলে যে খরচ এবং বিক্রয় সব মিলে কিন্তু আসলে সমান সমান থাকবে, এরকম একটা কথা কিন্তু বলেছে যে এলাকায় কি শুধুমাত্র সরকারি সেচ প্রকল্প না, সেই এলাকাতেই। বাপিলারি, এই যে পানি স্তর নিচে নেমে গেছে সেক্ষেত্রে পানি কি অনেক দূর থেকে আনতে হচ্ছে কিনা এবং এই সংকটটা কিভাবে সমাধান করছে? আসলে আমি যদি এখন আপনাদেরকে দেখাই যে আমার এই আশপাশে যে জমিগুলো রয়েছে এখানে কিন্তু আসলে সকল ধরনের ফসলই আছে। এখানে কিন্তু আসলে ভুট্টা রয়েছে বা সবজি জাতীয় যে ফসলগুলো রয়েছে সেই ফসল আছে। বিশেষ করে এখানে কিন্তু পাশে আম এবং লিচু বাগানগুলো রয়েছে, এখানেও পানির সংকট দেখা দিয়েছে। এখানে আসলে এই পানির সংকটের কারণে কিন্তু আসলে অনেক কৃষক যে তাদের জমির মাঝখানে 5 থেকে 7 ফিট বা কোনো কোনো অঞ্চলে কিন্তু প্রায় 10 ফিট নিচে গর্ত করে কিন্তু আসলে তারা শ্যালো মেশিন বসিয়ে পানি তোলার চেষ্টা করছে। আসলে সেই পানিটাও কিন্তু তারা সঠিকভাবে পাচ্ছে না। যেখানে অন্য বছর 1 বিঘা জমিতে 1 ঘন্টায় যে পরিমাণে পানি উঠতো, এখন কিন্তু বর্তমানে আসলে 5 ঘন্টা থেকে 6 ঘন্টায় সেই পরিমাণ পানি তারা তুলতে পারছে না। তুলতে না পারার কারণে কিন্তু আসলে কৃষকেরা বিভিন্ন নদী নালার থেকে আসলে পাইপের মাধ্যমে পানি নিয়ে এসে কিন্তু আসলে যখন জমিতে দিতে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আসলে তাদের আরো বড় একটা খরচ তাদের করতে হচ্ছে, কারণ তাদের পানি নিয়ে আসতে হচ্ছে এবং মাঝখানে 2টে শ্যালো মোটর লাগাতে হচ্ছে যাতে পানিটা নিয়ে আসে যায়। অনেক ক্ষেত্রে তাদের কুয়া সৃষ্টি করতে হচ্ছে মাঝখানে, নদী এবং জমির মাঝখানে যে ডিফারেন্সটা রয়েছে সেই ডিফারেন্সটা আসলে একটা কুয়া সৃষ্টি করতে হচ্ছে। সেই কুয়া থেকে আবার পানি নিয়ে এসে তাদের জমিতে দিতে হচ্ছে। আসলে সব মিলিয়ে কিন্তু আসলে কৃষকেরা এখন এত খরার কারণে কিন্তু আসলে প্রচন্ড একটা সমস্যায় রয়েছে যে এই মুহূর্তে যদি উপর পানি যেটা আমার বলা হয় যদি বৃষ্টির পানি, সেই বৃষ্টির পানিটা যদি না পায় তাহলে কৃষকেরা কিন্তু আসলে বড় সমস্যা পড়বে এবং বড় লোকসানের মুখে পড়বেন। এই শুধু কৃষকেরা লোকসানের মুখে পড়বেন না, কৃষকেরা লোকসানের মুখে পড়লে আসলে ফলন বিপর্যয়ের যে সংখ্যা রয়েছে সেই ফলন বিপর্যয়ের সংখ্যা হলে একদিকে যেরকম বাজারে কিন্তু আসলে ফসলের আমদানি কম হবে এবং দামটাও কিন্তু অনেকটা চড়া হবে বলে আমরা
কৃষকদের সাথে এবং কৃষি বিভাগের সাথে কথা বলে জেনেছি। আর বিএডিসি যে কর্মকর্তারা যেটা বলছে যে আসলে তারা চেষ্টা করছে যে তাদের পানিটা যদি এই সরকারি যে পানিটা, এই পানিটা তাদের নির্ধারিত জমির বাইরে যদি কোনো রকমে কিছুটা ওই স্থানীয় কৃষকদের যদি দিতে পারে তাহলে হয়তো কৃষকরা এখান থেকে লাভবান হবেন। জি, ধন্যবাদ বাপ্পি লাহিড়ী। বড় আবাদ কমে যাচ্ছে, ব্যাহত হচ্ছে, এজন্য জানাচ্ছে সহকর্মী বাপ্পি লাহিড়ী। বিরূপ আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন জেলায় বোরো আবাদ ব্যাহত হচ্ছে, এতে ফসল বিভিন্ন রোগ বালায় আক্রান্ত হচ্ছে। আরও জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজিবুল হক। রাজিবুল, পানির অভাবে চাষাবাদে কি ধরনের প্রভাব পড়ছে? আসলে শুকনো মৌসুম হয়, এবার কিন্তু অনেকটাই প্রাকৃতিক যে বৃষ্টি হয় সেই বৃষ্টি আসলে অনাবৃষ্টিতে দেখা দিয়েছে, যার ফলে মেহেরপুরের বিভিন্ন এলাকায় যে বোরো চাষ হয়েছে, বিশেষ করে এই বোরো চাষের সময় কৃষকরা যে পর্যাপ্ত সেচ ব্যবস্থা লাগে সেই সেচের জন্য যে বাড়তি যে সেচ ব্যবস্থা সেটি দিয়ে মূলত এবার বোরো চাষ করছে। কারণ প্রথম থেকে মৌসুমের শুরু থেকেই অনাবৃষ্টি ছিল, অনাবৃষ্টির কারণে বাড়তি সেচ দিয়ে বোরো চাষ করেছে এবং অদ্যাবধি তেমন কোনো বৃষ্টি হয়নি। তবে গত রাতে একটু হালকা ঝোড়ো হওয়ার সাথে মাঝারি ধরনের একটু এক পশলা বৃষ্টি হয়েছে, তাতে কিছুটা হলেও স্বস্তি মিলেছে। তবে অব্যাহত ভাবে বৃষ্টি যদি না হয় তাহলে কৃষকরা যে বোরো ধান চাষ করছে সেটি ক্ষতির মুখে পড়বে। বিশেষ করে প্রতিদিন একদিন পর পর সেচ দিতে হচ্ছে, কারণ মাটির পানি শুকিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কৃষকরা বাড়তি যে সেচ ব্যবস্থা আছে সেই বিশেষ করে যেগুলো গভীর নলকূপ আছে সেখানে সমস্যা না হলেও দিকে মূলত শ্যালো ইঞ্জিন চালিত যে যন্ত্র আছে সেই যন্ত্র দিয়ে যে পানি উত্তোলন করা হচ্ছে সেখানে কৃষকরা পর্যাপ্ত পানি উত্তোলন করতে পারছে না। সেক্ষেত্রে একদিন পর পর এই সেচ দিতে লাগছে। আর যেখানে আগে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় লাগতো সেখানে সেই পানি উঠতে এখন সময় লাগছে 2 থেকে 2.5 ঘন্টা অর্থাৎ 3 ঘন্টা। সেক্ষেত্রে প্রতি একদিন পর পর সেচ দিতে গেলে বোরো চাষে প্রায় 36 থেকে 40টি পর্যন্ত সেচ দিতে হচ্ছে বাড়তি। এই সেচের বাড়তি যে বোঝা, এই বোঝার কারণে কিন্তু ধানে যে উৎপাদন খরচ হবে সেটি কৃষকরা পর্যাপ্ত পর্যন্ত পাচ্ছে না, কারণ বৃষ্টি না থাকার কারণে কৃষকদের এই বাড়তি সেচ ব্যবস্থা হচ্ছে। তবে কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে যেহেতু এখন আবহাওয়ার যে তাপমাত্রা সেটা বোরো ধানের জন্য রাত্রি 18 এবং দিনের বেলা 36 ডিগ্রি পর্যন্ত সহনীয় আছে, এই ক্ষেত্রে ধানের তেমন কোনো প্রভাব পড়বে না। কিন্তু মেহেরপুর চুয়াডাঙ্গা অঞ্চলে তাপমাত্রা ইতিমধ্যেই কিন্তু মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে 2 দিন ধরে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 39.8 ডিগ্রি সেলসিয়াস। যদি এই তাপমাত্রা 1 দিন 2 দিন না যদি চলমান থাকে তাহলে হয়তো ধানের যে এখন যে শীষ বের হচ্ছে বা ধানের ফুল আছে সেই ক্ষেত্রে ধানের যে হিট শক বলা হয় সেই হিট শক রোগে আক্রান্ত হতে পারে, এতে ফলন বিপর্যয় হবে অনেকটাই। সেজন্য কৃষি বিভাগ কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে যাতে একদিন পর পর জমিতে প্লাবন সেচ অর্থাৎ জমিতে পানি ধরে রাখার মতো সেচ ব্যবস্থা যদি চালু রাখা যায় তাহলে হয়তো যে ধানের যে ক্ষতি সেটি কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারবে। রাজিবুল, সেচের বাড়তি খরচের কারণে দুশ্চিন্তায় কৃষক, এই বিষয়ে কৃষি অধিদপ্তরের কোনো সহায়তা মিলছে কিনা? সেচ যে বাড়তি যে সেচ খরচ আছে সেই সেচ খরচের কারণে আসলে কৃষকদেরকে তেমন কোনো সুবিধা কৃষি বিভাগের পক্ষ থেকে আসলে দেওয়ার কোনো সুযোগও নেই। যেহেতু কৃষকদের মাঝে যে প্রণোদনার বীজ দেওয়া হয়েছে, বিশেষ করে ধানের যে বীজ প্রণোদনা হিসেবে দেওয়া হয় সেই প্রণোদনার মধ্যে থাকে ধানের বীজ থাকে, সেচ খরচ থাকে এবং সার দেওয়া হয়। সেক্ষেত্রে বাড়তি ভাবে বা অন্য কোনো ভাবে যে সেচের যে বাড়তি যে খরচ আছে এই খরচ কিন্তু কৃষি বিভাগ বহন করবে না, কারণ এটা কৃষকদের যে প্রণোদনার মাধ্যমে যে সহযোগিতা করা হয় সেটুকুই সহযোগিতা করা হয়ে থাকে। রাজিবুল, এর কারণে কি ফসলের দাম বেড়ে যাওয়ার কোনো শঙ্কা আছে কিনা? যেহেতু উৎপাদন খরচ বাড়ছে সেক্ষেত্রে বাজার পরিস্থিতির উপর নির্ভর করে, কারণ সরকারিভাবে যে ধান চাল সংগ্রহ করা হয় বা ধান সংগ্রহ করা হয় সেটা যদি নির্দিষ্ট সময়ের আগে বা পরে করা হয় তাহলে সেক্ষেত্রে আসলে এই যে ধান বিক্রি হয়, ধান তো মূলত কৃষক যে ফসল উৎপাদন করে সেটি একটি ফসল বিক্রি করে এবং অন্য আরেকটি ফসল উৎপাদন করে। অর্থাৎ প্রথম দিকে যদি এই ধানের দাম যদি প্রকৃত মূল্য যদি না, কারণ উৎপাদন খরচ যেহেতু বাড়ছে সেই ক্ষেত্রে যদি দাম না পায় তাহলে কৃষকরা বাধ্য হয়ে কিন্তু মহাজন বা ফড়িয়া যারা থাকে তাদের কাছে কিন্তু খুব কম মূল্যে এই ধান বিক্রি করে। অর্থাৎ একটা সময় দেখা যাবে যে এই ধান যখন ফড়িয়ারা এই ধানগুলো কিনে বা মহাজনরা এই ধানগুলো কিনে বা বড় বড় ব্যবসায়ীরা ধানগুলো কিনে যখন স্টক বা অর্থাৎ আমদানি বা জমা করে রাখবে তখন এই ধানের যে ক্রাইসিস হবে তখন পরবর্তীতে এই ধান যখন কৃষকের ঘরে থাকবে না তখন মূলত এই ধানের দাম বৃদ্ধি করে ব্যবসায়ীরা। এই ক্ষেত্রে প্রভাব বলা যায় যে কৃষক প্রকৃত দাম না পেলেও এর যে ধানের যে উৎপাদনের যে খরচ সেটি না পেলেও মূলত ব্যবসায়ী যারা আছে তারা এই সিন্ডিকেট যাকে বলা হয় তারা এই সুযোগটা নিয়ে থাকে এবং সেই ক্ষেত্রে কৃষকদের লসের ভাগটাই বেশিরভাগ সময় ক্ষতির মুখে পড়ে। রাজিবুল, কৃষি অধিদপ্তর এই সমস্যা সমাধানের ব্যাপারে কি বলছেন এবং কৃষকরা কি বলছেন?
কৃষি বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে যখন মূলত ধান যখন কৃষকরা জমি থেকে যে কোনো ফসল উৎপাদন করে বা সেই তার খরচ হয়, সেই খরচটা যদি বাজার মনিটরিং করা যায় বা তদারকি করা যায়, স্থানীয় প্রশাসন হোক বা বিভাগীয় প্রশাসন হোক, যদি স্থানীয়ভাবে জনপ্রতিনিধি বা উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমেও যদি এই তদারকি করা যায়, যে সময় বিশেষ করে সরকার ন্যায্য মূল্যে উৎপাদিত কৃষকের উৎপাদিত ফসল কেনে, বিশেষ করে ধান চাল যখন ক্রয় করে, সেই ক্ষেত্রে ধান ওঠার শুরু যখন হয় তখন যদি কিনতে শুরু করে সরকারিভাবে ধান সংগ্রহ করা হয়, সেই ক্ষেত্রে সরকারি দামে কৃষকরা হয়তো ধান বিক্রি করতে পারবে। নচেত যদি সরকারি যে নিয়ম আছে সেই নিয়মের পরবর্তীতে সময় যদি ধান কেনে, সেই ক্ষেত্রে কৃষক সেই ধান বিক্রি করতে পারে না সরকারের কাছে, অর্থাৎ মহাজনদের কাছে বিক্রি করে বা ফড়িয়াদের কাছে বিক্রি করে থাকে। সেক্ষেত্রে কৃষি বিভাগ বলছে যদি উৎপাদিত ফসলের যে মূল্য, সেই মূল্যে যদি বাজার তদারকি করা যায়, কারণ বাজার মনিটরিং এর জন্য আলাদা একটা সংগঠন আছে, সেক্ষেত্রে কৃষি বিভাগের বাজার নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই। তারা শুধুমাত্র ফসল উৎপাদনের দিকেই কৃষকদের নজর দিয়ে থাকে এবং ফসল উৎপাদন যদি বেশি হয় সেই ক্ষেত্রে কৃষকদের পরামর্শ দিয়ে থাকে। বিরূপ আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন জেলায় বোরো আবাদ ব্যাহত হচ্ছে এবং সেই বিষয়ে মেহেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাজবুল হক। বিরূপ আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন জেলায় বোরো আবাদ ব্যাহত হচ্ছে, এতে ফসল বিভিন্ন রোগ বালায় আক্রান্ত হচ্ছে। আরও জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, পানির অভাবে চাষাবাদে কী ধরনের প্রভাব পড়ছে এবং কৃষকরা কিভাবে মোকাবেলা করছে এই সংকট? হ্যাঁ, গত কয়েকদিন ধরে যে প্রচণ্ড গরমের কারণে যে বরফ যে দাম রয়েছে, সেখানে কিন্তু এক ধরনের পানি শুকিয়ে যাচ্ছে, পানি দেওয়ার পরে পানি থাকছে না। পাশাপাশি এই গরমের কারণে যে ধানে কিন্তু যে পচন ধরছে, পাশাপাশি যে ধান লালচে হয়ে যাচ্ছে এবং অনেক জায়গায় কিন্তু ধানে যে রোগবালা দেখা দিয়েছে। তো আমরা এই বিষয়ে কথা বলছি এখানকার যে কৃষি কর্মকর্তা রয়েছে তার সাথে। তারা বলছেন যে ইতিমধ্যে তারা যে কৃষকদের পরামর্শ দিয়েছেন যেহেতু বারবার পানি দেওয়ার জন্য এবং যে ধরনের কীটনাশক ব্যবহার করা, যদি সেই ধরনের কীটনাশক যেন ব্যবহার করা হয় তাহলে হয়তো বা কিছুটা হলেও রোগবালাই যে কমে যাবে, এমনকি তারা বলছে। তবে কৃষকরা যেটি বলছেন যে যদি এইভাবে প্রচণ্ড গরম থাকে তাহলে আগামীতে যে তারা যে ধানের যে উৎপাদন, সেখানে কিন্তু কয়েক গুণ তাদের যে উৎপাদন খরচ বাড়বে, এমনকি তারা জানিয়েছে। তো পাশাপাশি আমরা এই অনেকের সাথে কথা বলেছি, তারা কিন্তু দুশ্চিন্তা হয়ে পড়েছে কীভাবে এই যে সামনে ধান যে তারা সঠিকভাবে ঘরে তুলতে পারবে। ইতিমধ্যে আবার কিছু কিছু জায়গায় কিন্তু আমরা দেখেছি আগাম ধান কাটা শুরু হয়েছে, সেখানে কিন্তু ধানের উৎপাদনও ভালো হয়েছে। তবে এবারে যে লক্ষ্মীপুরে প্রায় 37,500 হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে এবং এখন যেটি রয়েছে সেটি হল প্রচণ্ড গরমের কারণে যে কিছু কিছু জায়গায় কিন্তু যে ধরনের রোগবালা দেখা দিয়েছে, যদি সেগুলা সেগুলো যদি দূর হয় তাহলে কিন্তু ধানের উৎপাদনও ভালো হবে, এমনকি তারা জানিয়েছে। তবে লক্ষ্মীপুরে যে 5টি উপজেলা রয়েছে, 5টি উপজেলায় কিন্তু আমরা এখন যেটা দেখেছি সেটি হলো যে প্রচণ্ড গরমের কারণে যে কৃষকরা ঠিকমতো তাদের যে সেচ পাম্প রয়েছে সেখানে কিন্তু পানি দিতে পারছে না। পাশাপাশি ঘন ঘন লোডশেডিংয়ের কারণেও কিন্তু সমস্যা হচ্ছে, এতে করে তারা দুশ্চিন্ত হয়ে পড়েছে। তবে এখানে আমি বিদ্যুৎ যে উন্নয়ন বোর্ড রয়েছে বা পল্লী বিদ্যুৎ রয়েছে, তারা বলছেন যে আসলে চাহিদার তুলনায় কিন্তু এই যে বিদ্যুৎ যে কম পাওয়ার কারণে কিন্তু লোডশেডিং দিতে হচ্ছে। তো এই কারণে কিন্তু সেচের যে সমস্যা সেটি হচ্ছে বলে তারাও স্বীকার করেছে। তবে আমরা বারবারই কিন্তু এই বিষয়ে কিন্তু কৃষকরা যেটি যে অভিযোগ করেছে যে গত বছরও ধানের যে উৎপাদন খরচ পড়েছে, সেখানে কিন্তু এবার বাজারের যে ধানের উৎপাদন সেটাও কিন্তু বাড়বে, এমনকি তারা জানিয়েছে। তো আমরা এখানে যে কৃষি কর্মকর্তা রয়েছে তার সাথে কথা বলে তিনি বলছেন যে ইতিমধ্যে যেহেতু আজকেও কিন্তু আমরা দেখেছি সকালে কিছুটা বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি যদি হয়, সামনে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে হয়তোবা যে গরম যদি একটু কমে যায় তাহলে হয়তো ধানের যে পচন বা রোগবালাই বা যে অন্যান্য যে সমস্যা রয়েছে সেগুলো কিন্তু দূর হবে, এমনকি তারা বলছেন। তো এখানে যে ধানের যে উৎপাদনের যে বিষয়টি লক্ষ্য করা হয়েছে সেটি হলো যে গত বছর যে উৎপাদন খরচ পড়েছে তাদের হাতে 1400 থেকে 1500 টাকা, এবার যদি যে এখনও যদি গরম অব্যাহত থাকে তাহলে ধানের উৎপাদন খরচ পড়বে কিন্তু 1600 থেকে 1700 টাকা, এমনকি কৃষকরা আমাদেরকে জানিয়েছে। আমাদের সমস্যা। আর এই ছিল ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।